বিডি নিউজ 21। জাতির জন্য ভালো খবর এবং সুখের খবর। সকলেই চেয়েছে যে জুলাই সনদ বাস্তবায়িত হোক এবং এরই ভিত্তিতে আগামীতে বাংলাদেশ যাত্রা শুরু করুক। এই প্রেক্ষাপটে গতকালকের আলোচনায় বাস্তবায়নের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সকলেই মোটামুটি কাছাকাছি চলে এসেছেন যে একটা গণভোটের প্রয়োজন হবে এবং এই গণভোটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এবং সেটা কি করে করা যায় এই মর্মে মোটামুটি কাছাকাছি চলে এসেছেন। এই অগ্রগতিটা আমি মনে করি সকলের জন্যই আশাব্যঞ্জক, সকলের মধ্যেই এক ধরনের আশার সঞ্চার করবে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা সুনির্দিষ্ট গতিপথ পেতে যাচ্ছে, যার মাধ্যমে জুলাই আন্দোলনও সম্মানিত হবে। একইভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের পার্লামেন্ট, সরকার এবং বিচার ব্যবস্থায় একটা গুণগত স্ট্রাকচারাল পরিবর্তন আসবে বলে আমাদের ধারণা। গণভোট নিয়ে তো ঐক্যমত্য হয়েছে, কিন্তু গণভোটটা কখন হবে? নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে? এটা নিয়ে কিন্তু এখনো ভিন্ন মত রয়ে গেছে। এটা কিভাবে? আরেকটা বৈঠক আছে ৮ তারিখে বিকাল ২:৩০টায় আরেকটা মিটিং ডাকা হয়েছে। ইন দ্য মিন টাইম আজকে আছে, কালকে আছে, অনেক ইনফর্মাল আলোচনাও হচ্ছে যেন এই জিনিসটা আরও ম্যাচিওর হয়। অর্থাৎ যা কিছু আমরা করব সবাই যেন ঐকমত্যের ভিত্তিতে করা যায়। কখন হবে, কিভাবে হবে, এই আলোচনাটা এখনও ম্যাচিওর হয়নি। আশা করা যায় এটা আগামী ৮ তারিখে আলোচনার বিষয়বস্তু হবে। তো এই জন্য আমার মনে হয় মূল বিষয়টাই যেহেতু আমরা একমত পোষণ করছি যে বাস্তবায়নের রুটটা কী হবে, এটাই যেহেতু একমত পোষণ করে ফেলা হচ্ছে বলেই মনে হচ্ছে সকলের মধ্যে, ফলশ্রুতিতে কখন হবে এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। এটাও হয়তো আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান হবে। তো শিশিরমণি, আমরা দেখেছিলাম যখন কেয়ারটেকারের পাশ হয় এ সময় সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক দলগুলো এক হয়ে সিদ্ধান্ত নিয়ে কেয়ারটেকার পাশ করেছিল সংসদে, এবং ৯০ যখন রাষ্ট্রপতির বিষয়টা ছিল, প্রধান বিচারপতি, আর সেটাও একমত হয়েছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত কিন্তু কেয়ারটেকারটা কিন্তু টেকে নাই। তো সেক্ষেত্রে যদি এবারও যদি এই সিস্টেম হয়, আবার ইন ফিউচারে গিয়ে যদি আবার সেটা পাল্টে যায়, সেক্ষেত্রে চিরস্থায়ী সমাধানটা আপনারা কী বের করেছেন? এই জন্য আমরা বাংলাদেশের সাংবিধানিক যত মামলা আছে এগুলো অ্যানালাইসিস করেছি। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে অ্যানালাইসিস করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কীভাবে ডেভেলপ হয়েছিল, পার্লামেন্টকে কীভাবে কাজ করলে পরে ভবিষ্যতের আদালত এবং সকল ক্ষেত্রেই আইনগত যুক্তি অ্যাকসেপ্টেড হবে। এই জন্য আমরা বলেছি আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা থাকবে। একটি ক্ষমতা থাকবে রেগুলার পার্লামেন্ট, আর তার আরেকটি বিশেষ ক্ষমতা হবে, এটাকে বলে গাঠনিক পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সংবিধানের মধ্যে যে ধরনের পরিবর্তন সূচনা হবে বা আনিত হবে, এগুলো পরবর্তীতে আদালতেও টেকসই হবে বলে আমরা আমাদের বিচার বিশ্লেষণে মনে করেছি। সেই জন্য আগামীতে যে পার্লামেন্ট অনুষ্ঠিত হবে তার দুটো ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। একটা হলো এজ এ জেনারেল পার্লামেন্ট, আর একটা হলো গাঠনিক ক্ষমতা সম্পন্ন পার্লামেন্ট। না, গণভোটে তো সাধারণত হ্যাঁ না এই ধরনের বিষয়গুলো থাকে, কিন্তু এইটা গণভোটের প্রশ্নটা কেমন, মানে ফরম্যাটটা কি? এখানে তো অনেক বিষয়গুলো আছে, নোট অফ ডিসেন্ট আছে, এই আছে, ওই আছে, নানান বিষয়। আমাদের দেশে এখন পর্যন্ত 3টি ওয়াইড গণভোট হয়েছে। একটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এখানে প্রশ্নটা ছিল যে তখন তো তিনি জীবিত ছিলেন, যে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব অমুক কর্তৃক গৃহীত সকল নীতি এবং কর্মকাণ্ডের ব্যাপারে আপনি একমত কিনা। তখন উত্তর দিয়েছিল মানুষ হ্যাঁ। একই কাজ করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। একই কাজ হয়েছিল ১৯৯১ সালে, যখন তৎকালীন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ১২তম সংশোধনী পাশ করেছিলেন। আপনারা জানবেন যে ওই ৯১ সালে যে নির্বাচন হয়েছিল, এটি হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের নির্বাচন। কিন্তু যখন সংসদ গঠিত হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হলো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারে, অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রূপান্তর করা হবে। কিন্তু নির্বাচনটা কিন্তু পার্লামেন্টারি ফর্মে হয়নি,
নির্বাচনটা হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থায়। এই জন্য 1991 সালে 12তম সংশোধনী এনে এটিকে পাশ করানোর আগে একটা গণভোটে পাঠানো হয়েছিল। গণভোটে অ্যাপ্রুভ করার পরেই রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যায়, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেড়ে যায় এবং সেটি তখন মন্ত্রী পরিষদ শাসিত কিংবা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রূপান্তর করা হয়। এটি হলো তৃতীয় গণভোট। তো এই গণভোটের মাধ্যমে গণভোট কিন্তু বিধান বাতিল হয়ে গেছিল। 15তম সংশোধনীর যে মামলা হয়েছে, এই মামলায় আবার গণভোটের বিধানকে রেস্টোর করা হয়েছে, পুনরুজ্জীবন করা হয়েছে, ফলে রাস্তা আবার ওপেন হয়েছে। এই জন্য আমরা বলছি যে এই গণভোটের মাধ্যমে ম্যাসিভ যে পরিবর্তন হবে তার কোয়েশ্চেনটা এরকম হবে যে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় সংবিধানের মৌলিক বিধানের পরিবর্তন করবে, এই ব্যাপারে আপনি একমত কিনা, এবং এই চার্টারটা পাবলিকের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে, সব জায়গায় চলে যাবে, ওয়েবসাইটে যাবে, পত্রপত্রিকায় যাবে, সকলেই পড়তে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে যে এই চার্টারে ফাইনালি কী কী জিনিস থাকবে। তার আলোকে জনগণের কাছে চাওয়া হবে আপনি একমত কিনা, হ্যাঁ বলুন অথবা না বলুন। এইটাই অতীতের ফরম্যাট ছিল। তো অতীতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যে গণভোট দিয়ে অনেকগুলো বিষয় ছিল, কিন্তু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল হ্যাঁ অথবা না। জনাব এরশাদের আমলেও অনেক ছিল, উত্তর চাওয়া হয়েছিল হ্যাঁ কিংবা না। 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলেও বেশ কয়েকটা প্রশ্ন ছিল, কিন্তু উত্তর চাওয়া হয়েছিল হ্যাঁ বা না। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমার ধারণা এখানেও কার্যকর হবে। আরও চিন্তা করতে হবে, ম্যাচিউর সিস্টেম বাকি। তাহলে এখনো যদি কারো মাথায়, আমি মনে করি কারো মাথায় আরও কোনো ফুল প্রুফ করতে গিয়ে কোনো ধরনের কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং এখানে আসে, আমার মনে হয় ঐকমত্য কমিশন সেটা অ্যাড করতেও কোনো দ্বিমত করার কথা নয়। কারণ সকলেই আমি দেখলাম গতকালকের মিটিংয়ে, দ্যাট ওয়াজ এ ভেরি পজিটিভ মিটিং। এভরিবডি স্টার্টেড টকিং হাউ টু সলভ দি প্রবলেম। সকলেই এটা বোধ করছেন যে দিস ইজ এ প্রবলেম, ইটস এ বিগ প্রবলেম। এটা রাষ্ট্রীয় মেকানিজম এবং কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে ইজ ওয়ান অফ দি রিয়ারেস্ট ঘটনা ইন বাংলাদেশ। এটাকে যত বেশি ফুল প্রুফ সিস্টেমে অ্যাকসেপ্ট করা যাবে, ততই ভবিষ্যৎ বাংলাদেশ এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের সকলের জন্য এটা প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। এই জন্যই ফুল প্রুফ সিস্টেম খোঁজা হচ্ছে, কারো পক্ষে কিংবা বিপক্ষে নয়, ইন ইটস এন্টায়ারিটি বাংলাদেশের পক্ষে খোঁজা হচ্ছে।